হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমি মেঘনাথ স্যার। আজ আমি আমার এই পাঠশালায় তোমাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সিলেবাস। সেই সিলেবাসের একটি কবিতা, কবি শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমরা কি তাহলে সংঘবদ্ধভাবে নেই? আমরা কি সবাই এক একটি বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে আছি? কি তোমরা কি বলো? আমরা কি বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে সবাই আছি? কবি রবীন্দ্রনাথ তার মেঘদূত প্রবন্ধে বলেছিলেন, আমরা প্রত্যেকে এক একটি বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে আছি। তাহলে কি আমরা প্রত্যেকে বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে আছি? আমি এই কবিতার মধ্য দিয়ে কবি শঙ্খ ঘোষের যে অনুভূতি, সেই অনুভূতি তোমাদের সঙ্গে আজ আলোচনা করব। তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে। কারণ শেষ পর্যন্ত দেখলে তোমরা এই কবিতার মূল বিষয় এবং সেই বিষয়ের মধ্য দিয়ে কবির যে অনুভূতি, কবির যে একান্ত অভিপ্রায়, সেই অভিপ্রায় সুন্দরভাবে আমরা জানতে পারবো। আর হ্যাঁ, তোমরা প্রত্যেকেই বই খাতা কলম নিয়ে বসো, কারণ আমি আলোচনার সময় যে সমস্ত গুরুত্বপূর্ণ লাইন বা অংশ সেগুলো বলবো, তোমরা সেগুলো বইয়ে দাগ দিয়ে নেবে এবং খাতায় একটু লিখে নেবে তার বিশ্লেষণ। ঠিক আছে? তাহলে চলো আলোচনায় যাওয়া যাক। আলোচনার শুরুতেই কবি শঙ্খ ঘোষ সম্পর্কে একটু পরিচয় দিয়ে দিই। কবি শঙ্খ ঘোষ 1932 সালে ত্রিপুরা চাঁদপুরে, বর্তমানে বাংলাদেশের বরিশালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার আসল নাম বা প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। কবি প্রেসিডেন্সি কলেজ থেকে আইএ পরীক্ষায় প্রথম হয়েছিলেন। এরপর 1951 খ্রিস্টাব্দে ওই প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা বিষয়ে তিনি বিএ পাশ করেন। সেখানেও তিনি প্রথম বিভাগে প্রথম হন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে তিনি প্রথম বিভাগে প্রথম হয়েছিলেন। এরপর আসি তার কর্মজীবন। কবি প্রথম বঙ্গবাসী কলেজের অধ্যাপনার কাজে যুক্ত হন। তারপর সেখান থেকে মুর্শিদাবাদের জঙ্গিপুরের কলেজ, সেই কলেজ তিনি যোগদান করেন। 1965 খ্রিস্টাব্দে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিনি বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে তিনি অধ্যাপনার কাজে যোগ দেন এবং এখান থেকে 1992 খ্রিস্টাব্দে তিনি অবসর নেন। এই হলো কবি তার কর্মজীবন। সাহিত্য জীবনে যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে দেখব কবি শঙ্খ ঘোষ বেশ কয়েকটি কাব্য তিনি লিখেছেন। তার প্রথম কাব্য দিনগুলি রাতগুলি। এছাড়া তোমরা দেখবে এখানে তোমাদের এই বইয়ের এই যে অংশটা আছে, এখানে বেশ কিছু কাব্যের নাম আছে। তার মধ্যে নিহিত পাতাল ছায়া, মূর্খ বড় সামাজিক নয়, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, বাবরের প্রার্থনা, জলই পাষাণ হয়ে আছে। এই জলই পাষাণ হয়ে আছে তোমাদের আমরা যে আলোচনা যে কবিতাটি করব, আয় আরো বেঁধে বেঁধে থাকি, সেই কবিতাকে এই জলই পাষাণ হয়ে আছে এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কুন্তক ছদ্মনামে তিনি লিখেছে শব্দ নিয়ে খেলা ও কথা নিয়ে খেলা। এছাড়া তিনি কয়েকটা প্রবন্ধ গ্রন্থ, ছন্দের বারান্দা, ঐতিহ্যের বিস্তার, এই সমস্ত প্রবন্ধ গ্রন্থ, বা আরেকটি আছে কালের মাত্রা ও রবীন্দ্র নাটক, এই প্রবন্ধ গ্রন্থগুলো কবি লিখেছেন। প্রাপ্তি হিসাবে কবি শঙ্খ ঘোষ তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তিনি পেয়েছেন, রবীন্দ্র পুরস্কারও তিনি পেয়েছেন, সরস্বতী পুরস্কার তিনি পেয়েছেন, পদ্মভূষণ পুরস্কার তিনি পান। এবার আসি
কবি শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি, তার নিবিড় পাঠটা তোমরা একটু মন দিয়ে শুনবে, কারণ এই পাঠের উপর কবিতার বিষয় অনেকটা নির্ভর করে। চলো, আয় আরো বেঁধে বেঁধে থাকি। শঙ্খ ঘোষ। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছে বাকি, আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। এগুলো কবিতার পাঠ। এবার আমি এই কবিতার একেবারে লাইন ধরে তোমাদের সঙ্গে আলোচনা করছি। তোমরা প্রত্যেকেই খাতা এই অংশগুলো লিখবে যেগুলো আমি বলছি, কিংবা বইতে তোমরা দাগ দিয়ে নেবে। গুরুত্বপূর্ণ আলোচনাটা একটু লিখে নেবে, কিংবা ভিডিওটি পজ করে একটু শুনে নেবে আবার। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত। আচ্ছা, এই যে হঠাৎ কবি শুরু করলেন, তাহলে এই কবিতার প্রেক্ষাপটটা হলো চারিদিকে অন্ধকারময় একটা সময়। আমাদের প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে পাল্লা দিতে হয়, প্রতিনিয়ত মৃত্যুর সুস্পষ্ট পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। একটা অনিশ্চিত জীবন, সম্পূর্ণ ভীত সন্ত্রস্ত জীবন। এই ভীত সন্ত্রস্ত জীবনের মধ্য দিয়ে আমাদের চলতে হচ্ছে। যে কোনো মুহূর্তেই আমাদের মৃত্যু হতে পারে। আমাদের ডান দিকে ধস, বামে গিরিখাত, মাথার উপরে বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। কি সুন্দর চিত্রকল্প, এগুলো সব এক একটা চিত্র। প্রথমে কি বললেন কবি? আমাদের ডান পাশে ধস। এই ডান পাশে ধস মানে একটা অনিশ্চিত জীবন, যে কোনো মুহূর্তেই আমরা মারা যেতে পারি। আমার শুধু ডান পাশে ধস না, ডানের দিকে যেমন আছে বামে, ডান পাশে ধস, বাঁয়ে গিরিখাত। দেখো এখানে বলছেন আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত। তাহলে একটা অনিশ্চিত জীবনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আর কি? মাথার উপরে বোমার, যুদ্ধ। একটা যুদ্ধের চিত্রকল্প কবি এখানে আনলেন, যে যুদ্ধের অবস্থা চলছে, যে কোনো মুহূর্তে আমরা মারা যেতে পারি। তাই বলছে আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। অর্থাৎ দেখো তুমি কোথায় যাবে। সেই মানে রবীন্দ্রনাথের একটা কথা, একটা অংশ মনে আসছে এই মুহূর্তে, যে মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে? এখানেও তাই। কোথায় তোমার পরিত্রাণ আছে? কোন দিকে? ডান দিকে ধস, বামে গিরিখাত, মাথার উপরে বোমারু, আর পায়ে পায়ে হিমানির বাঁধ। অর্থাৎ আমাদের যে পথ, চলার যে পথ, সেই পথ হলো দুর্গম পথ। সেই পথকে কেমন পথ বলছি? সেই পথ দুর্গম পথ। তাহলে তোমাদের এখান থেকে মাল্টিপল চয়েস যেটা আসে, আমাদের ওই যে আমাদের ডান পাশে ধস, ডান পাশে কি? ধস, গিরিখাত, মাটি না পাহাড়? এভাবেই এই অংশটা এমসিকিউ আসে। সে ডান পাশে কি আছে বলতে পারে, আমাদের বাঁয়ে বলে কি আছে। তাহলে আমাদের ডান পাশে ধস, ডান দিকে ধস, বাঁয়ে গিরিখাত। যদি বলে মাথার উপর কি? বোমার।
পায়ে পায়ে হিমানির বাঁধ। এই হিমানি মানে কি? বড়। প্রত্যেক বইতে লেখো বা খাতায় লিখে নাও, হিমানি মানে হলো বড়। এই হিমানির বাঁধ বলতে কবি এখানে কি বলতে চেয়েছে? অর্থাৎ আমাদের যে দুর্গম পথ, আমাদের যাত্রাপথ কিন্তু শুভ নয়। আমরা জানি মানুষের জীবন কখনো সরল রৈখিক হয় না, স্বাভাবিক হয় না। প্রতি পথটার জীবনটা হলো চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হয়। এখানেও তাই বলছে আমাদের পায়ে পায়ে হিমানির বাঁধ, আমাদের যাত্রাপথ প্রতি মুহূর্তেই বিপদ সংকুল, প্রতি মুহূর্তেই মনে হচ্ছে যে এই দুর্গম পথ, আমরা কি এই দুর্গম পথে পাড়ি দিতে পারবো? কিন্তু আমাদের সে পাড়ি দিতেই হবে, কারণ জীবন একটা জায়গায় থেমে থাকে না। চলো তাহলে তোমরা বুঝলে ধস, গিরিখাত, বোমারু আর হিমানির বাঁধ। এরপরে আমাদের পদ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। দেখো একই ব্যাপার, এখানে একটা প্রতিকূল, একটা অস্থির পরিবেশের মধ্য দিয়ে আমরা যাত্রা করেছি। তাই কবি কি বললেন? আমাদের পদ নেই কোনো, মানে আমরা যে একটা নির্দিষ্ট পথ দিয়ে যাব, একটা সুস্থ জীবন যাত্রার মধ্য দিয়ে আমরা যে অতিবাহিত করব, সে অবস্থা আমাদের নেই। আমাদের কোনো পথ নেই, নির্দিষ্ট কোনো পথ নেই বাঁচার। আর কি? আমাদের ঘর গেছে উড়ে, আশ্রয়, মাথার উপরে যে আশ্রয়, সে আশ্রয়টুকু আমাদের আর নেই। তাহলে আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। আর কি? এর পরের চিত্রকল্প দেখো, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। দেখো তিনটি চিত্রকল্প, আমাদের কোনো পথ নেই, আমাদের ঘর উড়ে গেছে, আমাদের শিশুদের সব আপনজনের যন্ত্রণা। কি অসাধারণ ভাবে কবি খুব সহজ অথচ গভীর ভাবে তিনি এটা মানে ফুটিয়ে তুললেন। আমাদের শিশুদের সব, সব মানে কি? সব মানে কি বলো বলো? সব মানে হলো মৃতদেহ। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, আপনজনের যন্ত্রণা আমরা বুকে নিয়ে। কবি কি বলছেন তারপর? আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব না। বলছে দেখো আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, তার যে যন্ত্রণা, কবি বলছে তাহলে এই যন্ত্রণা নিয়ে, এই কষ্ট নিয়ে আমরা কি তবে এইভাবে, এইভাবে মানে কোন ভাবে? এই চারিদিকে দেখছি আমাদের শিশুদের সব, আমাদের আপনজন, বাৎসল্য রসের যে অপরিসীম যন্ত্রণা, হারানোর যে অপরিসীম যন্ত্রণা, সেই যন্ত্রণা নিয়ে আমরা এইভাবে এই মুহূর্তে, দেখো শব্দগুলো দেখো, এইভাবে এই মুহূর্তে, এই মুহূর্তে মানে এই মুহূর্তে মরে যাবো না। এই মরে যাওয়া মানে কি? জীবন থেকে পালিয়ে যাওয়া, পলায়নবাদী মানসিকতা। কিন্তু কখনো কবি বা সাহিত্যিক কখনো আমাদেরকে এই শিক্ষা দেবে না জীবন থেকে পালিয়ে যাও। জীবন থেকে পালিয়ে যাবো কেন? জীবনটা একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জের মধ্য দিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। তাই আত্মহননের পথ নয়, জীবনের বাজি রেখে, জীবনকে বাজি রেখে জীবনের পথে আমাদের এগিয়ে যেতে হবে। এই মানসিকতার মধ্য দিয়ে বা এই মানসিক দৃঢ়তায় কবি বললেন কি? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের আর পথ নেই, যে কোনো ভাবেই আমাদের প্রতিবাদ, প্রতিরোধ করতে হবে। তাই আর আলাদা নয়, আর বিচ্ছিন্ন দ্বীপের, ওই যে বলেছিলাম প্রথমে বিচ্ছিন্ন, রবীন্দ্রনাথ যেটা বলেছিলাম, আমরা প্রত্যেকেই বিচ্ছিন্ন দ্বীপের অধিবাসী, কিন্তু আর বিচ্ছিন্ন ভাবে নয়। এবার এসো আমরা একসঙ্গে সংঘবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলি, কারণ সংঘবদ্ধ প্রতিরোধের মাধ্যমে আমরা যে কোনো ভাবে ওই শাসক শক্তি, ওই রাষ্ট্রনায়ক, যে রাষ্ট্রনায়ক সে তার নিজের কর্তৃত্ব অনুযায়ী কাজ করে, সেই রাষ্ট্রনায়কের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারবো। তাই যারা আছি, তাই কবি বললেন কি? আমাদের পথ নেই আর,
আয় আরো বেঁধে বেঁধে থাকি, আমরা সঙ্গবদ্ধ ভাবে থাকি। হয়েছে এই পর্যন্ত। তাহলে প্রথম অনুচ্ছেদ আমরা কি দেখলাম? আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখা, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমালয়ের বাঁধ। কি ঠিক আছে? এরপরে কবি কি বললেন? আমাদের কোনো পথ নেই, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। তাই এই অবস্থার মধ্যে আমাদের কিছুই নেই, পথ নেই, ঘর নেই, শিশুরাও নেই, আমাদের আপন জনেরাও নেই। তাহলে এই মুহূর্তে, এইভাবে এই মুহূর্তে আমরা কি এই জীবন ছেড়ে পালিয়ে যাব, চলে যাব? না, আমরা যারা আছি আয় আরো বেঁধে বেঁধে থাকি, আমরা সংঘবদ্ধ ভাবে থাকি, প্রতিরোধ গড়ে তুলি। ঠিক আছে? এরপরে কবি আসছেন দ্বিতীয় স্তবকে। কবিতাটি দুটো স্তবকে, দ্বিতীয় স্তবক বা শেষ স্তবকে কবি আসছেন। এখানে কবি আমাদের কয়েকটা জিনিস আমাদেরকে ভাবাতে সাহায্য করেছে বা আমাদেরকে ভাবতে বলেছে। প্রথম ভাবনাটা কি? আমাদের ইতিহাস। আমাদের কি কোনো ইতিহাস আছে? যে ইতিহাস আছে সেই ইতিহাস আমাদের, তো আমাদের মানে কাদের? সাধারণ মানুষের। কি প্রথম লাইনে কবি কি বললেন? আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস। তাহলে দেখো, আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস, আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। তাহলে ইতিহাসটা কি? ইতিহাস হলো কোনো জাতি গৌরবময় বিকাশের কাহিনী। কি বললাম? কোন জাতি বিকাশের গৌরবময় কাহিনী হলো ইতিহাস। এই যে ইতিহাস আমাদেরকে নির্মাণ করতে হয়। এখন আমরা যে ইতিহাস বলছি, আগামী ধরো 50 বছর বা 60 বছর পরে এই ইতিহাস আর থাকে না, সেটাকে আবার নির্মাণ করতে হয়। তাই ইতিহাস হলো ঐতিহ্যের নির্মাণ, জাতির তার বিকাশের ঐতিহ্যের নির্মাণ, পুনর্নির্মাণ, এভাবেই ইতিহাস চলে। ইতিহাস কথা বলে জাতির অন্তর্মথিত সুর, তার যে হৃদয়ের, একেবারে হৃদয়ের গভীরে তার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের নির্মাণ, পুনর্নির্মাণ ঘটে ইতিহাস। এভাবেই ইতিহাস আমাদের একটা স্বর তৈরি করে, ইতিহাসের স্বর। কিন্তু এই ইতিহাস যখন কোনো ক্ষমতাশালী শাসকের অধীনে থাকে বা কোনো রাষ্ট্রের অধীনে থাকে, কিংবা বলা যেতে পারে কোন শাসক যখন এই ইতিহাসকে নিজের ইতিহাসের জায়গায় নিয়ে যায়, তখন সেটা ইতিহাস আর ইতিহাস থাকে না। এই জায়গাটা একটু বুঝতে হবে। প্রথমে কি বললেন কবি? আমাদের ইতিহাস নেই। তাহলে কি আমাদের কি কোনো ইতিহাস নেই? আমাদের ইতিহাস আছে। এখন ইতিহাস লেখেন কারা? ইতিহাস লেখেন শাসক শ্রেণী বা তথাকথিত উচ্চ শিক্ষিত মানুষজন, তারা ইতিহাস লেখে, রচনা করে। আমরা সেই ইতিহাসটা পড়ি। তাহলে ইতিহাস যারা রচনা করছেন তারা উচ্চ শিক্ষিত মানুষ। আমরা সেই উচ্চ শিক্ষিত মানুষের চোখ দিয়ে ইতিহাসকে দেখছি বা দেখে এসেছি। কবি বলছেন এই ইতিহাস তো আমার ইতিহাস নয়, এই ইতিহাস তো শাসক শ্রেণীর ইতিহাস, এই ইতিহাস সাধারণ মানুষের ইতিহাস নয়। তাই কবি কি বললেন? যে আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস, আমাদের চোখ মুখ ঢাকা। এমনই ইতিহাস আছে, আমাদের কথা আছে, কিন্তু সেটা খুব সামান্য। আমরা অপান্তে, আমরা ওই শাসক শ্রেণী বা রাষ্ট্রের পংক্তিতে বসার যোগ্য আমরা নেই, তাই আমরা অপান্তে। তাই আমাদের যে ইতিহাস আছে সেই ইতিহাস হলো শাসক শ্রেণীর দ্বারা নির্মিত ইতিহাস। সেখানে সাধারণ মানুষের তাদের যে ঐতিহ্য, তাদের যে সংস্কার, তাদের যে জীবন পদ্ধতি, সেই জীবন পদ্ধতি কিন্তু ইতিহাসে কখনো স্থান পায়নি। একটা অনুভূতির একটা অন্য প্রসঙ্গে আসি।
কবি রবীন্দ্রনাথের ওরা কাজ করে কবিতায় কবি বলেছিলেন, ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে পাতা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রান্তরে। এই মানুষের, এই আমরাই সাধারণ মানুষ, আমাদের দেশের বিভিন্ন প্রান্তে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ যেভাবে কাজ করছে, যারাই ইতিহাসকে নির্মাণ করছে, তাদের কথা আমরা ইতিহাসে পাই না। ইতিহাসে পাই কাদের কথা? রাজাদের কথা। এক সাম্রাজ্যের উত্থান আর এক সাম্রাজ্যের পতন, এই এক সাম্রাজ্যের ধ্বংসস্তূপের উপর আর এক সাম্রাজ্য গড়ে ওঠে। এই সাম্রাজ্যের আর এবং পতনের মধ্য দিয়ে আমরা ইতিহাসকে পাই, কিন্তু ইতিহাস এটা নয়। তাই কবি বললেন আমাদের ইতিহাস অথবা এমন ইতিহাস, তাই আমাদের চোখ মুখ বাঁধা। বলতে পারলো আমাদের চোখ মুখ কেন বাঁধা? এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের চোখ মুখ বাঁধা, আমরা ভিখারি মানুষ। তাই অন্যের অনুগ্রহে, ভিখারি যেমন প্রতি বাড়িতে গিয়ে ভিক্ষা করে, ঠিক সেই রকমই আমরা যেন শাসক শ্রেণীর অনুগ্রহে আমরা ইতিহাসে আছি। তাই আমরা ভিখারি মানুষ। তারা যদি অনুগ্রহ করে আমাদের কথা লিখে, ঠিক আছে, একটু তো লিখেছে, তাই আমরা যেন তাদের কাছে পুরোপুরি বিক্রি হয়ে আছে, আমাদের চোখ মুখ বাঁধা। এরপরেই কবি একটা অন্য প্রসঙ্গ বললেন যে আমাদের মনুষ্যত্ব, আমাদের মানবিকতা বোধ, সেই মনুষ্যত্ব বা মানবিকতা বোধ বোধ হয় আমাদের আস্তে আস্তে চলে গিয়েছে। কি বললেন কবি? দেখো, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। দেখো, পৃথিবী হয়তো বেঁচে আছে, এখানে কবি এই সংশয়টা প্রকাশ করলেন কেন? সংশয়টা প্রকাশ করলেন তার কারণ হল আমাদের এই তো ইতিহাস, যে ইতিহাসের স্বর, আমাদের স্বর অত্যন্ত ক্ষীণ, একেবারে নিম্ন স্বর। সেই রকম ইতিহাসে, সেই রকম সমাজ ব্যবস্থায়, সেই সময়ের মধ্যে দাঁড়িয়ে কবি বলছেন, তাই আমরা হয়তো বেঁচে আছি কিংবা হয়তো মারা গেছি। তাই কবি কি সংশয় প্রকাশ করলে? কেন আমরা কি বেঁচে আছি? তার মানে কি আমরা আমাদের জীবনে সুস্থভাবে কি আমরা চলতে পারছি? আমাদের জীবনযাত্রা কি সুস্থ? এই অস্থির সময় প্রতি মুহূর্তে মৃত্যুর সুস্পষ্ট পদধ্বনি, সতর্ক সাইরেন আমাদের শুনতে হচ্ছে, কখনই মৃত্যু হানা দেয় বারবার আমাদের। সেই রকম প্রতিনিয়ত একটা অনিশ্চিত জীবনের মধ্যে দাঁড়িয়ে কবি বলছেন আমরা কি বেঁচে আছি? হয়তো বেঁচে আছি। দেখো, প্রথমটা কি? হয়তো বেঁচে আছি, আমরা থাকতে পারি। তাই কবি বললেন পৃথিবী হয়তো বেঁচে আছে, মানে আমরা, পৃথিবী, আমরা হয়তো বেঁচে আছি কিংবা পৃথিবী হয়তো গেছে। এই যে মনুষ্যত্ব, মানবিকতা, এই মানবিকতা বোধ ওই শাসক শ্রেণীর মানুষের পুরোপুরি লোপ পেয়েছে বলে কবি মনে করেছেন। আবার এটাও সংশয় তিনি এসছেন, কারণ এই পৃথিবীর রক্ত সফলতা সত্য, সত্য অবশ্যই সত্য, যুদ্ধ বিগ্রহ ইত্যাদি সবই সত্য, কিন্তু শেষ সত্য নয়। জীবনানন্দ দাশ বলেছিলেন পৃথিবীর রক্ত সফলতা সত্য, কিন্তু শেষ সত্য নয়, কলকাতা একদিন কল্লোলের তিলোত্তম হবে। তাই কবি বলছে পৃথিবী হয়তো বেঁচে আছে কিংবা হয়তো বা গেছে মরে। আমাদের কথা কে বা জানে? আমাদের কথা, এবার কবি আবার আসলে সাধারণ মানুষের কথা কে বা জানে? আমাদের কথা, আমাদের যন্ত্রণার অনুভূতি কেউ কখনো শুনতেও চায়নি। কে বা জানে? আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, আমরা প্রতিটি মানুষের দৌড়ে দৌড়ে আমরা ফিরেছি। কিসের জন্য ফিরেছি? আমরা কি অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছি, অসচ্ছল পাই তাই না? এখানে কবি যেটা বলেছে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে বলতে আমাদের যে যন্ত্রণা, আমাদের যে ইতিহাস, আমরাই সমাজের সভ্যতার চালিকা শক্তি, আমরাই রথের রশিটা আমরাই টেনে নিয়ে যাচ্ছি, সভ্যতা রথের রশি আমরাই টেনে নিয়ে যাচ্ছি, আর আমরাই ইতিহাসে আছি অপারতে। তাই আমরা প্রত্যেকে দাঁড়ে দাঁড়ে ফিরেছি। প্রতিটি মানুষ চায় তার ঐতিহ্যের বিস্তার করতে, তার ঐতিহ্যকে দেখাতে।
কিন্তু আমরা সাধারণ মানুষ তার ঐতিহ্য, তার যে ইতিহাস, সেই ইতিহাস তারা দেখাতে পারছে না। তাই আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। আমরা হয়তো মারা গেছি কিংবা হয়তো বেঁচেও আছি। তাই আমাদের কথা কে বা জানে, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। আমাদের কথা ওই শাসক শ্রেণী, ওই রাষ্ট্র, তারা আমাদের কথা কখনো মনে রাখেনি, মনে রাখার চেষ্টাও করে না। বরং আমাদের যে ঐতিহ্য, আমাদের সে ঐতিহ্যের উপর তারা নিজেদের মতো তাদের ঐতিহ্যকে বা তাদের যে চাওয়া পাওয়া, তাদের যে প্রাপ্তি, সেই প্রাপ্তিটা তারাই উজ্জ্বল ভাবে লিখে রাখেন। কিছুই কোথাও যদি নেই, কোথাও তো কিছু নেই। একটা চারিদিকে কবি দেখতে পেলেন একটা নিরাশার অন্ধকার, হতাশার অন্ধকার। এই নিরাশার, আলোহীনতার, হতাশার মধ্যে কবি দাঁড়িয়ে কবি বললেন কি, আমরা যে কজন বাকি আছি, যারা এখনো পর্যন্ত আছে, তবু তো কজন আছি বাকি, আয় আরো হাতে হাত রেখে, যে কজন বাকি আছি হাতে হাত রেখে সংঘবদ্ধ হয়ে আমরা কি করি, আয় আরো বেঁধে বেঁধে থাকি। কারণ কবি মনে করেছেন যে শাসক শক্তি বা রাষ্ট্র যতই অত্যাচারী হোক না কেন, যতই সে স্বৈরতন্ত্রের শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাক না কেন, যতই সে স্বৈরাচারী হোক না কেন, সাধারণ মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, সাধারণ মানুষ যদি তারা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা যদি শাসক শ্রেণীর বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে একদিন সমাজ সুস্থিরতা আসবে, সাম্য ফিরে আসবে, মৈত্রী এবং স্বাধীনতা ফিরে আসবে। তাই আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি যে অস্থির সময়ের চিত্রের মধ্য দিয়ে মানুষকে হতাশার পথে নিয়ে যাননি বা মানুষকে হতাশার পথ দেখাননি। যদিও এখন যে সময় কবি বলছেন, সেই সময় মানুষের সামনে একটা অনিশ্চিত, একটা দুর্গম, একটা দুর্গম পথ, কিন্তু তবুও ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা রুখে দাঁড়াতে পারি, কবির বিশ্বাস একদিন আমরা নতুন উষার উপকূলে আমরা এসে পৌঁছাতে পারব। দেখো এই কবিতার মধ্যে মূলত 1 নম্বর প্রশ্নগুলি কি কি হতে পারে আমি একটু বলছি। প্রথমে দেখো, আমাদের পথ নেই কোন। প্রথমে ডান পাশে ধস, বাঁয়ে গিরিখাত, মাথার উপরে বোমালু, পায়ে পায়ে হিমানির বাঁধ, এগুলো সব এই হিমানির বাঁধ, এটা খুব ইম্পর্টেন্ট। হিমানির বাঁধ এবং বোমালু এই শব্দটি ব্যবহার করা হয়েছে কারণ এটা 1 নম্বরের প্রশ্ন। 1 নম্বরের প্রশ্ন, হিমানির বাঁধ এবং বোমালু এটা ব্যবহার করা হয়েছে কেন। এরপরে দেখো, আমাদের পদ নেই কোন। পদ বলতে কবি কি বুঝিয়েছেন, ঠিক আছে। তারপরে চলে আসবে আমাদের শিশুদের সব, এই যে ছড়ানো রয়েছে এখানে এমসিকিউ, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কোথায়, কাছে দূরে। এই কাছে দূরেটা তোমরা মনে রাখবে, এটা একটা গোল করে দেবো, আন্ডারলাইন করে রাখো, কারণ এটা উত্তর, এমসিকিউর উত্তর হবে এটা, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কোথায়, কাছে দূরে। প্রশ্ন মূলত এই কবিতার মধ্য থেকে 3 নম্বর প্রশ্ন আসে দ্বিতীয় স্তবক থেকে। দেখো, আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস। এই আমাদের ইতিহাস নেই, কবি কোন ইতিহাসের কথা বলেছে? এমনই ইতিহাস। এমনই ইতিহাস বলতে যে ইতিহাস আছে, কোন ইতিহাস, কোন ইতিহাসের কথা বলেছে আর কোন ইতিহাস আছে। তারপরে দেখো, আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিখারি 12 মাস। এই দেখবে প্রশ্নপত্র দেখবে, যদি দেখো আমরা ভিখারি 12 মাস, এটা বেশিরভাগ সময়, বেশিরভাগ প্রশ্নে দেখবে এটা আছে, আমরা ভিখারি 12 মাস। ভিখারি 12 মাস বলতে কি, ঠিক আছে। তারপর চোখ মুখ ঢাকা, আমাদের চোখ মুখ ঢাকা বলতে কবি কি বুঝে, এটা 1 নম্বর প্রশ্ন, কিন্তু ভিখারি 12 মাস এটা 3 নম্বর প্রশ্ন। তারপরে পরের লাইনও তাই, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। এই পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, এখান থেকে 1 আসে, 3 আসে, 5ও আসে। এর মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছে? আমরা ফিরেছি, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। এই দৌড়ে দৌড়ে বলতে কাদের কথা, কাদের দৌড়ে আমরা ফিরছি বলো তো দেখি, কাদের দৌড়ে আমরা ফিরেছি? আমরা ফিরছি দৌড়ে দৌড়ে, কাদের দৌড়ে?
আমরা ফিরছি তাদের তৈরি বলতে ওই ক্ষমতাশালী শাসক বা রাষ্ট্রে, স্বৈরাচারী রাষ্ট্রের কাছে আমরা ফিরছি। আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্যের সামান্যতম অংশ যদি, কারণ যেটা আছে সেটা আমাদের অত্যন্ত ক্ষীণ একটা অংশ, নিম্ন স্তর। তাই এই ক্ষমতাশালী শাসক বা রাষ্ট্রের কাছে আমরা প্রতিনিয়ত ফিরছি যে আমাদের ইতিহাস কোথায়, আমাদের ইতিহাস কোথায়। তাই বলছে দৌড়ে দৌড়ে বলতে কিছু। এরপর এই কবিতা থেকে একটা প্রশ্ন আসে যে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি এই অস্থির সময়ের মধ্য দিয়ে যে সঙ্গবদ্ধ হওয়ার কথা বলেছেন তা আলোচনা করে। একেবারে স্টেট 5 নম্বর একটা প্রশ্ন, অস্থির সময়, সেই অস্থির সময়ের মধ্যে যে কবি ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন সেটা আলোচনা। ঠিক আছে, তাহলে তাহলে তোমরা এই কবিতা থেকে কি জানতে পারলে? এই কবিতার মূল যে পাঠ এবং সেই সঙ্গে এই কবিতাটি যে মূল বিষয়টা তোমরা জানতে পেরেছো এবং সেই সঙ্গে তার লাইন ভিত্তিক আলোচনা। আশা করি তোমরা এই অংশটা, যে অংশটা পড়ালাম, যে কবিতাটি পড়ালাম, এই কবিতাটি তোমরা তৈরি করতে পারবে। যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে জানিও, কমেন্ট সেকশনে জানিও, আমি যথাযথ তার উত্তর দেব। ঠিক আছে, আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে পরের অংশ নিয়ে। টাটা, চলো।